বছরখানেক পর পূর্ণাদেবী রওনা দিলেন হিমালয়ের উদ্দেশ্যে। সেথা গিয়ে তিনি মাস তিনেক অতিবাহিত করে ফিরলেন নিজের গৃহে। বাসায় ফিরে উনি ওনার পুত্র অতীন্দ্র সরকারের শারীরিক অবস্থার বেশ অবনতি লক্ষ্য করলেন। চিকিৎসকের নিকট পুত্রকে নিয়ে গেলে চিকিৎসক পূর্ণাদেবীর পুত্রের কিছু স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিলেন এবং সেই মতো স্বাস্থ্য পরীক্ষা করার পশ্চাতে ফলাফল পর্যবেক্ষণ করে চিকিৎসক পূর্ণাদেবীকে বললেন, দেখুন ম্যাডাম, এ যা রিপোর্ট দেখছি, অতীন্দ্রবাবুকে কিন্তু ওনার দৈনন্দিন জীবনে অত্যন্ত সংযমী হতে হবে। যা যা মেডিসিন ওনার প্রয়োজন তা আমি প্রেসক্রাইব করে দিলাম এবং 3 মাস উইদাউট এনি ফেল 7 দিন অন্তর ওনার একটা ইঞ্জেকশন চলবে, সেটিও আমি এই প্রেসক্রিপশানে উল্লেখ করেছি। তবে ম্যাডাম, আপনার পুত্র যদি নিজেকে সংযত করতে সক্ষম না হন তাহলে কোনো ঔষধ কিংবা কোনো ধরনের ট্রিটমেন্টেই উনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন না। চিকিৎসকের মুখ থেকে এই বাক্যগুলি শুনে যথেষ্টই স্তম্ভিত হয়ে পূর্ণা সরকার চিকিৎসককে প্রশ্ন করলেন, এ এ কি বলছেন কি আপনি ডাক্তারবাবু? কি হয়েছে কি আমার ছেলের? মাঝে মধ্যে পেটে ব্যথা ওর হতো ঠিকই, কিন্তু তা তো ওই গ্যাসের ঔষধ খেলেই ওর ঠিকও হয়ে যেত। তা হঠাৎ এমন কি হলো ওর? চিকিৎসক: দেখুন ম্যাডাম, আপনার পুত্র অতীন্দ্র সরকার দুরারোগ্য লিভারজনিত রোগে আক্রান্ত। সাধারণত এই রোগ দীর্ঘ বছর যাবৎ মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করার ফলেই দেখা দিয়ে থাকে। অপর কথায় বলা যেতে পারে ওনার সিরোসিস অফ লিভার হয়েছে। তাই ইমিডিয়েট প্রপার মেডিকেল কেয়ারের সাথেই ওনার নিজের দৈনন্দিন জীবনে যথাযথ সংযমী হয়ে ওঠাটাও অত্যন্ত জরুরি। তা না হলে ওনার পুনরায় সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাই আর থাকবে না। একেই ছোট কন্যার কুটিল কুকীর্তির দরুন মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে রয়েছেন পূর্ণা সরকার। তার উপর আবার চিকিৎসকের নিকট হতে ওনার একমাত্র পুত্রের স্বাস্থ্যের এমন ভয়ানক স্থিতি সম্বন্ধে অবগত হয়ে যেন শিরদাঁড়া বরাবর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল পূর্ণাদেবীর। চিকিৎসালয় হতে সন্ধ্যার মুখে বাড়ি ফিরতেই পূর্ণাদেবীকে সম্মুখীন হতে হলো গৃহে ওনার জন্য দীর্ঘ সময় যাবৎ অপেক্ষারত ওনার স্বামী বিদ্যুৎ সরকারের প্রশ্নের, কি গো পূর্ণা, তোমার ফিরতে এত দেরি হলো কেন? পূর্ণাদেবী: নিতুর কটা ঔষধ কেষ্টদার দোকানে ছিল না, তাই আমাকে আবার স্টেশনে যেতে হয়েছিল ওই ঔষধগুলো আনতে। সেই কারণেই আমার ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বিদ্যুৎ সরকার: তা সব ঔষধগুলো পেয়েছো তো? পূর্ণাদেবী: হ্যাঁ। বিদ্যুৎ সরকার: রিপোর্টগুলো দেখে ডাক্তার কি বললেন বলো? আর উনি এই এত ঔষধ দিয়েছেন যে, কি হয়েছেটা কি নিতুর? পূর্ণাদেবী ওনার বোন বীণাদেবীকে 1 গ্লাস জল দিতে বললেন। বীণাদেবী ওনার দিদিকে জল দিয়ে গেলেন এবং তা পান করে পূর্ণাদেবী ওনার স্বামীর উদ্দেশ্যে বললেন, হ্যাঁ গো, বুঝলে, আমাদের ছেলেটার যে খুবই শরীর খারাপ। পূর্ণাদেবীর এই বাক্য শেষ হওয়ার সাথেই ওনার 2 নয়নে অশ্রু লক্ষ্য করলেন বিদ্যুৎ সরকার। এবার বেশ চিন্তিত হয়ে বিদ্যুৎ সরকার ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই পূর্ণা,
এ কি, তুমি কাঁদছো কেন? এই পূর্ণা, তুমি স্পষ্ট করে বলো তো দেখিনি, কি হয়েছে কি আমাদের নিতুর? পূর্ণা দেবী: রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন আমাদের ছেলেটার শিরোশি সব লিভার হয়েছে, অবস্থা বেশ আশঙ্কাজনক। হাউ হাউ করে কেঁদে ফেললেন পূর্ণা দেবী এবং ছেলের শরীরে এই ভয়ানক ব্যাধি থাবা বসিয়েছে শুনে খুবই বিচলিত হয়ে পড়লেন বিদ্যুৎ সরকার। ছেলের এই অসুখের কথা শুনে যেন সহস্র বজ্র তার বুকে একসাথে আঘাত করল। তিনি ওনার আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, সে কি গো পূর্ণা, হে কি বলছো গো তুমি? আমাদের নিতুটার শরীরে এমন অসুখ বাসা বাঁধছে আর আমরা টেরও পেলাম না। এই বিনা, তুমি ফোনটা দাও, আমায় এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আমার ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলের ব্যাধির বিষয়ে অবগত হয়ে স্বামীর এহেন প্রতিক্রিয়া দেখে পূর্ণা দেবী নিজের মনে জগদ্দল পাথরের ন্যায় ভার বহন করেও পরিস্থিতি শান্ত করার দরুন এবং ওনার স্বামীর দুশ্চিন্তা খানিকটা লাঘব করার উদ্দেশ্যে ওনার স্বামীকে বললেন, তুমি এতটা বিচলিত হও না, নিজেকে শান্ত করো। ডাক্তারবাবু ঔষধ লিখে দিয়েছেন আর ওগুলোর সাথেই একটা ইঞ্জেকশনও লিখেছেন, সেগুলো নিয়মিত চললে ও অবশ্যই ঠিক হয়ে যাবে। তবে একটা সমস্যা রয়েছে বুঝলে? বিদ্যুৎ সরকার: সমস্যা? কি সমস্যা শুনি? আমাদের ছেলেটাকে সুস্থ করে তোলার জন্য আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দেব। ডাক্তার যখন যা যা বলবেন আমরা তাই করব। দরকার পড়লে আমাদের নিতুটার চিকিৎসার প্রয়োজনে আমাদের এই ভিটে আমি বিক্রয় করে দেব। কিন্তু যত খরচই হোক না কেন, আমাদের ছেলের চিকিৎসা আমরা থামতে দেব না। পূর্ণা দেবী: আরে না, সে সমস্যার কথা আমি বলছি না। আমাদের নিতুটার দীর্ঘ বছরের যে বদঅভ্যাসটি রয়েছে, ওর সুস্থ হয়ে ওঠার স্বার্থে সেটা যে ওকে এবার সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। ডাক্তারবাবু বলেছেন ও যদি ওর এই বদঅভ্যাসটি ত্যাগ করতে না পারে তাহলে যে কোনো চিকিৎসাই ওর কোনো উপকারে লাগবে না। সেই ছোট্ট বয়স থেকে যখন ওকে ওর এই বদঅভ্যাস গ্রাস করেছে তখন থেকেই আমরা সবাই মিলে ওকে তো আর কম বোঝাইনি, কিংবা তোমার শাসনেরও কোনো দিন কোনো খামতি ছিল না। তবুও যে এই আসক্তি থেকে ওকে কোনো দিনও দূরে সরিয়ে আনা যায়নি। তাই আর কি আমার ভীষণ চিন্তা হচ্ছে, যদি এখনও আমাদের ছেলেটা নেশার নরক থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে যে ওর সমূহ বিপদ। বিদ্যুৎ সরকার: নিতু যখন এ রোগ পাকিয়েছে তখন যে কোনো মূল্যে ওকে ওর এই সুরাপানের বদঅভ্যাস ত্যাগ করতেই হবে। আর তাছাড়া ও যদি এতদিনে আমাদের কথা একটুও শুনতো তাহলে যে আজ আর আমাদের কাউকেই এদিন দেখতে হতো না। আমাদের ছেলেটাও যে তাহলে আজ আর এত ভুগতো না। দাঁড়াও পূর্ণা, আমি আমার বড় মেয়েকে আগে একটা ফোন করি, ওকে ডাকি, দেখি ও কি বলে। বিদ্যুৎ সরকার ফোন করে ওনার বড় সন্তান চন্দানী চৌধুরীকে ডেকে পাঠালেন। পিতার মুখে আপন ভ্রাতার এহেন ভয়ানক শারীরিক স্থিতির বিষয়ে অবগত হয়ে পূর্ণাদেবীর বড় কন্যা চন্দানী দেবীর হৃদয়ে যেন প্রবল বেগে ঝড় বয়ে গেল। তৎক্ষণাৎ পিতামাতার গৃহে এসে উপস্থিত হলেন পূর্ণাদেবীদের বড় সন্তান চন্দানী চৌধুরী। পূর্ণাদেবীর মুখ থেকে অতীন্দ্র সরকারের চিকিৎসার বিষয়ে চিকিৎসকের পরামর্শ
আরও বিস্তারিতভাবে জেনে আরও অধিক মাত্রায় চিন্তিত হয়ে পড়লেন পূর্ণাদেবীর বড় কন্যা। তিনি বেশ ভালোভাবেই জানেন অতীতে যখন তার ও তাদের মাতার হাজার বোঝানো সহ ওনাদের পিতার কড়া শাসন সত্ত্বেও তার ভাই অতিরিক্ত মাত্রায় সুরাপান থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পারেননি, তখন হঠাৎ করে এখন রাতারাতিভাবে এত বছর ধরে বহন করে আসা বদভ্যাস ত্যাগ করা তার ভ্রাতার জন্য অসম্ভব না হলেও খুব একটা সহজসাধ্য কাজও নয়। তাই দুশ্চিন্তামগ্ন হয়ে চন্দানী দেবী ওনার পিতার উদ্দেশ্যে বললেন, আজ থেকে তো ওর সব ঔষধ চালু হয়ে যাচ্ছে, আর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী সপ্তাহ থেকে ইঞ্জেকশন। আর আমি জানি ভাইয়ের এখন যা শারীরিক অবস্থা, এই অবস্থায় সুরাপান করা মানেই নিজের হাতে স্বেচ্ছায় বিষ পান করা। তাই আমাদের প্রত্যেককেই ওর হিতের উদ্দেশ্যে আবারও চেষ্টা করতে হবে ওর এই বদভ্যাস থেকে ওকে বের করে নিয়ে আসার। কিন্তু তা সর্বদাই ওর বয়সের কথাটা স্মরণে রেখে, কারণ ও কিন্তু এখন আর বালক কিংবা কিশোর নেই, এখনও যৌবন অতিক্রম করে মধ্যবয়সে পদার্পণ করেছে। তাই ওর ভালোর জন্য হলেও এমন কিছু আমাদের করলে চলবে না যাতে একটা মধ্যবয়স্ক পুরুষ অপমান বোধ করতে পারে, তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বড় কন্যার এই কথার পরিপ্রেক্ষিতে পূর্ণা সরকার কিংবা বিদ্যুৎ সরকার কোনো শব্দ ব্যয় করার পূর্বেই প্রায় 30 মিনিট ধরে অন্ধকারে নিজেকে আড়াল করে সিঁড়িতে দাঁড়িয়ে পূর্ণাদেবীর, বিদ্যুৎবাবুর ও চন্দানী দেবীর মধ্যে চলা কথোপকথন বেশ ভালোভাবে শোনা ব্যক্তিটি নিজেকে প্রকাশ্যে এনে নীরবতা ভেঙে বলে উঠলেন, তোর ভাই জীবনেতেও আর কোনো কাজকর্ম করল না, গোটা জীবন ওই পার্টির পিছনেই হাওয়া দিয়ে গেল। এক এক করে ওর সবকটি বন্ধু চাকরিতে ঢুকে পড়ল। ওই যে রথিজিৎ চক্রবর্তী, বল্টুদা, যে ওকে সেই কোন ছোট্ট বয়সে দল করতে নামিয়েছিল, কেমন নিজের আখেরটা গুছিয়ে নিয়েছে দেখেছিস? পার্টির সুবাদে ওর বউয়ের সরকারি চাকরি তো আছেই, নিজেও আবার ওদের দলের ওই যে কি একটা আছে না, অলওয়েজ পার্টি ওয়ার্কার, সেখানে নিজেকে নথিভুক্ত করে মাস গেলে ভালো একটা টাকা মাইনে মতন কি একটা পাচ্ছে। তার উপর আবার বল্টুদার ওই প্রাসাদ সমান অট্টালিকা দেখেছিস তো? পার্টির চ্যানেল খাটিয়ে ব্যাংক থেকে লোন বের করে ওটা খাড়া করেছে। কিছু মাস লোন পরিশোধ করেছে ঠিকই, কিন্তু শোনা যায় নাকি তারপর ভিতর থেকে ম্যানেজ করে কী সব কলকাঠি নেড়েছে, যার ফলে নাকি এখন আর লোন পরিশোধও করতে হয় না। সব কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে, সবই পার্টির দৌলতে। পার্টি করলে এমনভাবে করতে হয়। তোর ভাই সারা জীবন পার্টি পার্টি করে খেটে মরে একটা তো চাকরিও জোটাতে পারল না। পিছন দিকে মুখ ফিরিয়ে দেখতেই চন্দানী দেবী লক্ষ্য করলেন ওনার ভগিনী শ্রাবণী মুখার্জি দাঁড়িয়ে রয়েছেন। ভ্রাতার এরূপ কঠিন ব্যাধির সময়কালে তার ভগিনীর মুখ হতে এহেন কথা শুনে বেশ অবাক হয়ে চন্দানী চৌধুরী ওনার ভগিনীকে উদ্দেশ্য করে বললেন, আমাদের সকলের এই কঠিন সময় তুই কি সব বলছিস বোন? আমার ভাই তো তোরও নিজের দাদা। তোর মুখ হতে উচ্চারিত বাক্যগুলি শুনে মনে হচ্ছে যেন ওর কল্যাণ হলে তোর খারাপ লাগবে, আর কল্যাণ হচ্ছে না বলে যেন তোর ভালো লাগছে। তাছাড়া ও তো ওর সামর্থ্য মতো একটা জায়গায় বেশ কিছু বছর ধরে করছে কাজ, আর তুই এতক্ষণ এসে আমাদের কাউকে না ডেকে
কিংবা ঘরের ভিতরে প্রবেশ না করে অমনভাবে লুকিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের আলোচনা শুনছিলি? তোর এই আচরণ যে আমার বড়ই অদ্ভুত লাগছে। পূর্ণাদেবী: বুঝলি অপু, তোদের বোন ছোটবেলা থেকেই যে কোনো ব্যাপারের মধ্যে রহস্য খুঁজে বের করার চেষ্টা করে, আর ওর এই উদ্দেশ্য চরিতার্থ করে তোলার সুবাদে কখন যে কি করে বসে সে কেবল তোদের বোন ব্যতীত আর অপর কেউই জানে না। আয় বুকাই, ভিতরে আয়। শ্রাবণী মুখার্জি ঘরের ভিতর প্রবেশ করে ওনার মাতা পূর্ণাদেবীকে বললেন, তা মা, ছোটবেলা থেকেই তো তুমি আর বাবা সংসারের অধিকাংশ বিষয় থেকেই আমাকে দূরে সরিয়ে রাখতে। ছোট বড় যে কোনো বিষয় নিয়ে বৈঠক করার ক্ষেত্রে তোমরা সর্বাধিক প্রাধান্য সর্বদাই তোমাদের বড় মেয়েকেই দিয়ে এসেছ। তাই বাধ্য হয়ে আমাকে তদন্ত করেই কিংবা এহেন লুকিয়ে চুরিয়েই সব ঘটনা জানতে হয়, এই যা। আর এই পৃথিবীতে মানুষ নিজের স্বার্থ চরিতার্থের ক্ষেত্রে সবকালেই যে খুবই স্বার্থপর, আমি এর ব্যতিক্রমী হয়ে উঠতে পারিনি, এতে আমার আর এমন কি দোষ বলো তো দেখিনি। পুত্রের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে কেদারায় বসে থাকা বিদ্যুৎ সরকার এবার খানিকটা বিরক্ত হয়েই ওনার ছোট কন্যাকে বললেন, এই দেখ মা, তোর দাদার শরীর ভীষণ খারাপ, এখন অন্তত এসব অবান্তর আলোচনা বাদ দে। আর তুই ছোটবাবুকে নিয়ে এলি না কেন আজ? শ্রাবণী মুখার্জি: এই দেখো বাবা, ছোট থেকেই তোমরা তিনজন মিলে দাদাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছ। আজ তুমি এই কথাগুলো বলা থেকে আমাকে যেমন আটকাচ্ছ, ঠিক তেমনই যদি ছোটবেলায় নেশা করা থেকে দাদাকে আটকাতে, তাহলে আজ আর তোমাকে এত দুশ্চিন্তা করতে হতো না। পূর্ণা সরকার একটু রাগান্বিত হয়ে ওনার ছোট কন্যা শ্রাবণী দেবীকে বললেন, এই তুই কি আলফাল বকছিস বলতো বুকাই? তোদের বাবা আমি, তোদের দিদি কি আর তোর দাদার নেশা ছাড়ানোর কম চেষ্টা করেছি? তোদের তিনটে সন্তানকেই তো ছোট থেকে যথেষ্ট অনুশাসনের মধ্যেই আমি আর তোদের বাবা রেখেছি। তাও তো তোদের কার মনে যে কখন কি কুটিলতা বাসা বাঁধে সেটা কেউ ধরতেও পারে না, আর তা নিবারণও করতে পারে না। এই তর্ক বিতর্ক থেকে সাময়িক নিস্তার পাওয়ার দরুন চিকিৎসকের লেখা অতীন্দ্রবাবুর ঔষধাদির ব্যবস্থাপত্রটি হাতে নিয়ে বিদ্যুৎ সরকার ঘর থেকে বেরিয়ে বাইরের দালানে এসে আসন গ্রহণ করলেন। এমন সময় তলার ঘর থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেন অতীন্দ্র সরকারের স্ত্রী কোকিলা দেবী, এবং তিনি দালানে চিন্তিত হয়ে বসে থাকা বিদ্যুৎ সরকারকে প্রশ্ন করলেন, বাবা, মা কোথায় গো? বিদ্যুৎ সরকার: পূর্ণা ভিতরের ঘরে রয়েছে। ভিতরের ঘরে প্রবেশ করে কোকিলা দেবী পূর্ণা দেবীকে বললেন, হ্যাঁ গো মা, আজ রাতে কি রান্না হবে? পূর্ণা দেবী: আমি ডিমের ডালনা, ভাত আর মাছ করে রেখেছি ফ্রিজে, বের করে নিয়ে চলে যা। হ্যাঁ রে কোকিলা, নিতু দুপুরে খেয়েছে? কোকিলা সরকার: আর বলো না মা, তোমার ছেলেকে নিয়ে আমার যা জ্বালা হয়েছে সে তো তোমরা জানোই। দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে প্রত্যেক দিনের ন্যায় আজও ওই কুখাদ্যগুলো সেবন করতে বসে পড়ল, আর হাজার অনুরোধ সত্ত্বেও কিচ্ছু মুখে তুলল না। আমার আর ভালো লাগে না জানো তো মা। বিদ্যালয় থেকে পড়িয়ে ফিরেই প্রত্যহ তোমার ছেলের অসহ্যকর মাতলামি সামাল দিতে হয়, একটুও ঘুম হয় না। রাতে যে একটু দুটো চোখের পাতা এক করব তারও যে উপায় নেই। ক্লাব থেকে রোজ আড্ডা দিয়ে ফিরেই তোমার ছেলে আবার ওই কুখাদ্যগুলো সেবন করা শুরু করে দেয়, আর তা চলে সেই ভোররাত্রি অবধি। আর তার সাথে অকথ্য ভাষায় ওর গালিগালাজ তো রয়েছেই। Oh my God! তোমরা সব শুনতেই তো পাও। তোমার ছেলে নিজের শরীর
আর আমার জীবন উভয়ই যে দিনে দিনে একদম রসাতলে পাঠিয়ে দিচ্ছে। দালানে বসে থাকা বিদ্যুৎ সরকার বৌমার কণ্ঠ হতে পুত্রের সম্বন্ধে সকল অভিযোগ শুনে বলে উঠলেন, আহ বৌমা, কি হচ্ছে কি? থামো তো এবার দেখিনি। নিতুর যে এখন শরীর খারাপ, এখন কি এই আলোচনাগুলো বন্ধ করা যায় না? কোকিলা দেবী কিছু বলে ওঠার পূর্বেই শ্রাবণী দেবীর কণ্ঠ ধ্বনিত হলো, কেন থামবে বলো তো দেখিনি বাবা? আজ তোমার মেয়ে যদি শ্বশুরবাড়ি গিয়ে ঠিক এই ঘটনাগুলোর দিনের পর দিন রাতের পর রাত সম্মুখীন হতো, তাহলেও কি তুমি থামতে বলতে পারতে বাবা? এই, তুমি থামবে এবার? নিতুর চিকিৎসা ব্যতীত অপর কোনো প্রকার কিংবা এই ধরনের বাক্য বিনিময় যে এখন একদমই শোভা পায় না, তা তোমার বোধগম্য হচ্ছে না? গুরুগম্ভীর এই কণ্ঠস্বরটির দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই সকলেই লক্ষ্য করলেন সরকার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন পূর্ণাদেবীদের ছোট জামাই তথা শ্রাবণী দেবীর স্বামী ভোলানাথ মুখার্জি। পরিস্থিতির নিরিখে স্ত্রীর এই অপ্রয়োজনীয় বাক্যসমূহ উচ্চারণের চরম বিরোধিতা করে ভোলানাথ মুখার্জি আবারও বলে উঠলেন, তুমি এখন এসব অপ্রয়োজনীয় কথাবার্তা ছেড়ে যাও, একটু চা বানিয়ে নিয়ে এসো। রাশভারী স্বামীর নির্দেশ অমান্য করার সাহস বা সাধ্য কোনোটাই শ্রাবণী দেবীর না থাকায় তিনি বাধ্য হয়ে তৎক্ষণাৎ সেই আলোচনাস্থল ত্যাগ করে স্বামীর জন্য চা বানিয়ে আনতে ছুটলেন। ভোলানাথ মুখার্জি তার শ্যালকের চিকিৎসাজনিত বিষয়ে আলোচনা করতে শুরু করলেন ওনার শ্বশুরমশাই বিদ্যুৎ সরকারের সাথে, এবং কোকিলা দেবীর সাথে পূর্ণাদেবী ও পূর্ণাদেবীর বড় কন্যা চন্দানী দেবী চললেন অতীন্দ্র সরকারকে বুঝিয়ে তাকে কিছু খাদ্য গ্রহণ করানোর উদ্দেশ্যে। মাসখানেক ধরে পরিবারের সকলের হাজার বোঝানো সত্ত্বেও, হয়তোবা নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও, দীর্ঘ বছর ধরে প্রশ্রয় দিয়ে আসা বদ অভ্যাসটি ত্যাগ করতে ব্যর্থ হলেন পূর্ণাদেবীর পুত্র, এবং যার ফলস্বরূপ খুব স্বাভাবিকভাবেই মাসখানেকের মাথায় গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো পূর্ণাদেবীর ও বিদ্যুৎ সরকারের পুত্র অতীন্দ্র সরকারকে। অবসরপ্রাপ্ত হওয়ার পশ্চাৎ যতটুকু যা সঞ্চয় বিদ্যুৎ সরকারের ছিল, তা প্রায় সম্পূর্ণটাই বিদ্যুৎ সরকার উজাড় করে দিলেন ওনার পুত্রের চিকিৎসার স্বার্থে। ব্যবসায় চরম ক্ষতিসাধনের পর যেটুকু যা সম্পদ অবশিষ্ট ছিল চন্দানী চৌধুরীর স্বামী সুনীল চৌধুরীর, স্ত্রীর অনুরোধে শ্যালকের চিকিৎসায় প্রায় সম্পূর্ণটাই উজাড় করে দিলেন তিনি। এই কঠিন সময় যথাসম্ভব পাশে দাঁড়ালেন পূর্ণাদেবীর ছোট জামাই ভোলানাথ মুখার্জিও। এমনকি প্রিয় মামার শরীর খারাপে বিপর্যস্ত হয়ে পড়া মন কোনো ক্রমে শক্ত করে মামার হিতে এগিয়ে এলেন পূর্ণাদেবীর বড়নাতি তথা চন্দানী চৌধুরী ও সুনীল চৌধুরীর পুত্র সত্যম চৌধুরী। গোটা 3 মাস যাবৎ চিকিৎসকদের হাজার চেষ্টা এবং পূর্ণাদেবী ও বিদ্যুৎ সরকার সহ গোটা পরিবারের শুভকামনার ফলস্বরূপ এবং সর্বোপরি ঈশ্বরের অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সুস্থ হয়ে উঠলেন পূর্ণাদেবীদের একমাত্র পুত্র অতীন্দ্র সরকার। পূর্ণাদেবীর বড় নাতি সত্যম চৌধুরী তার দিদার সাথে কথা বলে তার মামার সুস্থ হয়ে ওঠার স্বার্থে এক নেশামুক্তি কেন্দ্রের সাথে যোগাযোগ করে নেশা ত্যাগ করানোর লক্ষ্যে যথাযথ চিকিৎসা শুরু করলেন তার মামা অতীন্দ্র সরকারের। এই পদক্ষেপের বেশ কিছুটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করলেন পূর্ণাদেবীরা। অতীন্দ্র সরকারের দীর্ঘ বছর যাবৎ পালন করে আসা অতিরিক্ত মাত্রায় সুরাপানের এই ক্ষতিকারক বদ অভ্যাস তিনি সম্পূর্ণভাবে ত্যাগ করতে না পারলেও
পূর্বের তুলনায় সুরাপান করার পরিমাণ বেশ অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হলেন অতীন্দ্র সরকার। বিষের ন্যায় অতিরিক্ত সুরাপান নিয়ন্ত্রণ করতে পারার দরুন ওনার শারীরিক স্থিতির ধীরে ধীরে উন্নতি সাধন হতে শুরু করল। মধ্য বয়সে পদার্পণ করার দরুন অতীন্দ্র সরকারের বোধশক্তি, বুদ্ধি পূর্বের নিরিখে অনেক পরিণত হওয়ার ফলস্বরূপ তিনি এখন বেশ ভালোভাবেই উপলব্ধি করতে সক্ষম যে ইতিহাসে সংরক্ষিত ও মানুষের ধারণায় স্থানপ্রাপ্ত সমাজের গরিবদের কল্যাণ হেতু ও সামাজিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের জীবন সংগ্রামের সাথী হয়ে তাদের স্বার্থে সর্বত্যাগী বিপ্লবী রূপে নিজেদের প্রতিপন্ন করা তাদের সংগঠনের এই যে মহান গাথা, তা এখন যে কেবলই ইতিহাসের পাতায় এবং সেই ইতিহাস পঠনকারী মানুষদের ধারণায় ও কল্পনাতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। সাম্প্রতিক সময় বাস্তবে যে তাদের এই সংগঠন ইহার মূল কথা ভুলে ইহার প্রকৃত আদর্শ হতে শত হস্ত দূরে বিচরণ করছে। সংগঠনের বিভিন্ন স্তরে, বিশেষত সংগঠনে অপেক্ষাকৃত নিম্ন স্তরে এত অধিক মাত্রায় বেনজলের আগমন ঘটেছে যে তাদের সুবিধাবাদী সাংগঠনিক নীতিবিরুদ্ধ কার্যকলাপের দরুন সংগঠন নিজের মূল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। অতীন্দ্র সরকারের ছোট্ট বয়স থেকে করে আসা যে আবেগের দল কিংবা সংগঠন কোনো এককালে শোষণকারীদের ত্রাস এবং শোষিত শ্রেণীর ঢাল ছিল, সেই দলই যেন আস্তে আস্তে নিজ আদর্শচ্যুত হয়ে এক ভয়ানক সাংগঠনিক ও প্রশাসনিক শোষণযন্ত্রে পরিণত হয়ে উঠেছে। যে দলের পথ চলাই ছিল খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার দরুন সেই দলেরই নিম্ন স্তরে সাম্প্রতিককালে আগত বেশ কিছু মুখোশ পরিধানকারীর স্বার্থান্বেষী ক্রিয়াকলাপে বিস্তৃত কুপ্রভাবের ফলে জন্ম নেওয়া অবিশ্বাস যেন খেটে খাওয়া সৎ মানুষগুলোকেই দল থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। দলের একটার পর একটা ভুল সিদ্ধান্ত ও সর্বোপরি আত্মতুষ্টিতে পরিপূর্ণ অহংকারী পদক্ষেপ এবং অতীন্দ্রবাবুদের মতো সৎ কর্মীদের সামনে রেখে রথিজিৎ চক্রবর্তীদের মতন কিছু নেতাদের সাম্যবাদ জাহান্নামে দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা অতিরিক্ত মাত্রায় ভোগ করে জনসমক্ষে ফুলে ফেঁপে ওঠার এই যে রেওয়াজ চালু হয়েছে, তা মানুষকে দল থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ মানুষ ঠিক যেরকম আদর্শবাদী খেটে খাওয়া সৎ সুশীল মানুষদের নিরাপদ আশ্রয়রূপে ও দুর্নীতিবাজদের ও অসৎ ব্যক্তিদের কালরূপে এই দলকে দেখতে অভ্যস্ত, দলের ঠিক এর বিপরীত ভাবমূর্তি সাম্প্রতিককালে যেন মানুষের সম্মুখে প্রকাশ পাচ্ছে। অতীন্দ্র সরকারের মতো দলের লক্ষ লক্ষ একনিষ্ঠ কর্মীদের উপাসনাস্থল অর্থাৎ তাদের দল যেন ধীরে ধীরে দুঃস্বপ্ন নগরীতে পরিণত হয়ে উঠছে। দলের স্বনামধন্য শীর্ষ নেতৃত্ব ও অতীন্দ্র সরকারের মতো লক্ষাধিক একনিষ্ঠ কর্মী সবটা বুঝতে পেরেও যে কিছুই করে উঠতে পারছেন না। কারণ এতদিনে সংগঠনের রন্ধ্রে রন্ধ্রে বেনজলরা সুবিধামতো নিজেদের স্বার্থ গুছিয়ে ফুলে ফেঁপে ওঠার লক্ষ্যে বেশ ভালোভাবে তাদের কুপ্রভাব স্থাপন করে ফেলেছে এবং গোটা বস্তায় একটা কি দুটো পচা আলুর ন্যায় ঘাপটি মেরে বসে থেকে আস্তে আস্তে পুরো বস্তাতেই পচন ধরানোর ভূমিকা পালন করছে। সংগঠন রক্ষা করার স্বার্থে
শীর্ষ নেতৃত্বদের লাগু করা দলের একাধিক অন্তর্বর্তী শুদ্ধিকরণ নীতি ও নিয়মাবলীও বিফলে গেলে দলের প্রতি অনুগত সংগঠন অন্তঃপ্রাণ আদর্শবাদী নেতৃবৃন্দ থেকে শুরু করে অতীন্দ্র সরকারের মতো লক্ষাধিক কর্মীদের পর্যন্ত কারোরই আর বুঝতে বাকি রইল না যে অনেক দেরি হয়ে গিয়েছে। এই অবস্থা থেকে দলের সার্বিকভাবে অনিবার্য পতন রোধ হতে পারে কেবল কোনো এক বা একাধিক মিরাকেল ঘটলে। তবে বিরোধী দলের ধুরন্ধর রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন নেতৃত্বরা যে কোনো মিরাকেলই আর এই যাত্রায় ঘটতে দিল না এবং অতীন্দ্র সরকারের মতো লক্ষাধিক দলীয় কর্মীদের ও স্বনামধন্য শীর্ষ নেতৃত্বদের চোখের সামনেই চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তাদের দল। সংগঠনটির দীর্ঘ বছরের শাসনকালের শেষে মূলভাবটি যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে সর্বদা শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষদের কণ্ঠস্বর রূপে এবং সাম্যবাদের প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরা দলটি নিজেদের দলীয় সদস্যদের মধ্যেই ওনাদের এই নীতি বাস্তবায়িত করতে বেশ ব্যর্থ, যা অনেকটাই পরিষ্কার হয়ে যায় অতীন্দ্র সরকার অর্থাৎ নিতুবাবু ও রথিজি চক্রবর্তী অর্থাৎ বল্টুবাবু এই দুজনের জীবনে দৃষ্টিপাত করলে। একদিকে রথিজি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যরা যেমন দলের সুবাদে নানান পথে কিংবা কিছু ক্ষেত্রে বিপথেও সর্বরকম সুবিধাভোগী, ঠিক তেমনই আবার রথিজিৎ চক্রবর্তীর জোড়াজুড়িতে খুবই অল্প বয়সে দল করতে ঝাঁপিয়ে পড়া অতীন্দ্র সরকার ন্যূনতম সাধারণ সুবিধাগুলি থেকে পর্যন্ত পুরোপুরি বঞ্চিত। এই ধরনের একাধিক ছোট ও বড় ব্যর্থতাগুলি এবং সংগঠনের নিম্ন স্তরে ক্রমাগত বেনজলের সংখ্যা বৃদ্ধি একটা পরিণত বটবৃক্ষের মতো মজবুত নির্ভরযোগ্য প্রকাণ্ড সংগঠনকে যেন নিঃসারে ভিতর থেকে কঙ্কালসার করে তুলেছিল এবং বলা যেতে পারে অত্যন্ত রাজনৈতিক মেধাসম্পন্ন ও অতি দ্রুত তীব্র আন্দোলন সংগঠিত করতে সক্ষম বিরোধী শক্তির বিরোধিতার শক্তিশালী ঢেউয়ের আঘাত কোনোভাবেই আর প্রতিরোধ করে উঠতে পারল না ভিতর থেকে ঘুণ ধরে পোক্ততা হ্রাস পাওয়া সংগঠন, যার ফলে ক্ষমতাচ্যুত হতে হলো অতীন্দ্র সরকারের মতো কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সকলকে। ছেলেবেলায় কোনো দস্যু বালক কিংবা বালিকা অপ্রীতিকর কোনোরূপ আচরণ করলে গুরুজনরা যত না বিস্মিত হন, সেই অনুপাতে অনেক অধিক মাত্রায় আশ্চর্য বোধ করেন কোনো সুবোধ বালক অথবা বালিকা সেই একই অপ্রীতিকর আচরণ করলে। কারণ কোনো সুবোধ বালক বা বালিকা দস্যুদর্শী ছেলেমেয়ের ন্যায় কীর্তি করে বেড়ালে তা গুরুজনরা যে কোনোভাবেই মেনে নিতে পারেন না, কারণ সুবোধের নিকট হতে বিকট কার্য ওনারা যে কখনোই আশা করতে পারেন না। ঠিক অনেকটা সেরকমই মানুষের কাছেও হয়তো অতীন্দ্রবাবুদের দলের কিছু সদস্যদের নীতিগত অবক্ষয় এবং বেশ কিছু ক্ষেত্রে তাদের আদর্শচ্যুত হওয়াটা একদমই গ্রহণযোগ্য হয়নি, কিংবা বলা যেতেই পারে দলে ক্রমাগত বেনজলদের সংখ্যা ও প্রভাব বৃদ্ধি এবং তাদের নিজস্বার্থ চরিতার্থের দরুন দলের প্রভাব খাটিয়ে করা অনৈতিক কার্যকলাপের ফলস্বরূপ মানুষের অতীন্দ্র সরকারদের দলের প্রতি
যে বিশ্বাস ভঙ্গ হয়েছে তারই প্রতিক্রিয়াস্বরূপ মানুষ অতীন্দ্র সরকারদের দলকে নিজেদের হৃদয় হতে সম্পূর্ণভাবে মুছে ফেলেছেন। কাউকে কিছু বুঝতে না দিলেও পূর্ণা সরকারের পুত্র অতীন্দ্র সরকার যখন ওনার অতীত জীবনের কথা চিন্তা করেন, তখন উনি ওনার নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে নিজের ওপর খুবই আফসোস করে থাকেন। তিনি ভাবেন যে রথিজিৎ চক্রবর্তীর মতো মানুষরা ক্ষমতার অলিন্দে থেকে সংগঠনের দোহাই দেখিয়ে নিজেদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের দরুন কি অনায়াসে তার মতন আরও কত সৎ মানুষদের জীবন নষ্ট করতে পারেন। তাদের মতন মানুষদের কানে অল্প বয়স থেকে নীতি আদর্শের বাণী কপচিয়ে সংগঠনের প্রতি আসক্ত করে চোখের আড়ালে অথবা কিছু ক্ষেত্রে সর্বসম্মুখেই নিজেদের এবং নিজের পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলেন। অতীন্দ্র সরকারের ইচ্ছা করে ফিরে যেতে তার সেই কৈশোর বয়সে, যে বয়স থেকে তিনি তার পিতামাতা, দিদি সকলের নিষেধ অগ্রাহ্য করে পড়াশোনা, কর্মজীবন সব কিছু জলাঞ্জলি দিয়ে বুক ভরা আবেগ নিয়ে রথিজিৎ চক্রবর্তীর জোড়াজুড়িতে একটা আদর্শকে আপন করে নিয়েছিলেন। একটা দলের নিকট, একটা সংগঠনের নিকট নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। কৈশোরে ফিরে গিয়ে তার এই পথ চলাটা তার বদলে ফেলতে ইচ্ছা করে, কারণ আজ যে তার সব আদর্শ, আত্মবলিদান, ত্যাগ সব কিছুই মিথ্যা বলে মনে হচ্ছে। সেই কোন ছোট্ট বয়সে রথিজিৎ চক্রবর্তীর উচ্চারিত সকল শব্দগুলি, যেগুলি তাকে সংগঠনের প্রতি আকৃষ্ট করেছিল, যেগুলি অতগুলি বছর আগের মতোই ঠিক আজও যেন চোখ বুজলেই তার কানে স্পষ্টভাবে ধ্বনিত হয়, সেই সব কিছু, সেই সকল কিছু অতীন্দ্র সরকারের মিথ্যা বলে মনে হচ্ছে। সংগঠনের স্বার্থে লক্ষাধিক দলীয় কর্মীদের সকল প্রকার বলিদান, ত্যাগ, এই সমস্ত কিছুই কি তাহলে কেবলই কিছু নেতানেত্রীদের আপন স্বার্থ চরিতার্থের দরুন নিজের দলীয় কর্মীদের সহিত করা দ্বিচারিতার অধিক আর কিছুই নয়? মনের অন্তরে জন্ম নেওয়া এই ধরনের যুক্তিপূর্ণ প্রশ্নগুলি প্রায়ই যে অতীন্দ্র সরকারকে খুবই বিচলিত করে তোলে। আর সত্যিই তো, রথিজিৎ চক্রবর্তীর মতন কোনো এক বা একাধিক ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে কখনো সিঁড়ি তো বা কখনো ঢাল, কিংবা কখনো আবার এদের লোভী, স্বার্থপর, মুখগুলি আড়াল করার ঠেকায় মুখোশ হওয়া ব্যতীত পূর্ণাদেবীর পুত্রের মতন ছাপোষা মানুষগুলি আর কার কী বা কাজে লাগে? আসলে এই ধরনের সরল, আদর্শপ্রিয় মানুষগুলির আদর্শে বুদ্ধি খাটিয়ে একটু ঠিকঠাক মতো সুরসুরি দিতে পারলেই এনাদের দিয়ে ঠিক হোক বা বেঠিক কি কাজই না করিয়ে ফেলা যায়। অতীন্দ্র সরকারের মতো এরকম মানুষদের, রথিজিৎ বাবুর মতো ব্যক্তি স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দেওয়া নেতাবাবুরা একবার পাকড়াও করে ফেলতে পারলেই যে আর নিজেদের খপ্পর থেকে যে কোনো মূল্যে, নরমে হোক কিংবা গরমে, ভয় দেখিয়েই হোক কিংবা সর্বদা কানের নিকট মিষ্টি বাণী কপচিয়ে কোনো ক্রমেই যে রেহাই পেতে দেন না। আর তাছাড়া অতীন্দ্র সরকারের মতো কর্মীরা যে আর বেনজলদের ন্যায় সংগঠন ক্ষমতাচ্যুত হওয়ার সহিতই
নিজ পিঠ রক্ষার্থে কিংবা নিজেদের বিপদগামী গতিবিধি অব্যাহত রাখার এবং আরও দৃঢ় করার উদ্দেশ্যে এদিক সেদিক ঝাঁপও দিতে পারেন না। এনারা যে একক আদর্শকে আপন করে নিজেদের সমগ্র জীবনটাই সমর্পণ করে দেন সেই আদর্শের পালন কার্যে এবং সেই আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ বছর ধরে ব্যাপক প্রভাব বিস্তার করে দাপটে ক্ষমতায় থাকার পশ্চাতে অতীন্দ্রবাবুদের প্রাণের সংগঠন সম্পূর্ণরূপে ক্ষমতাচ্যুত হয়ে ধূলিসাৎ হয়ে যাওয়ার সময়কালে যখন বেনজলদের সাথেই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বরা পর্যন্ত এতগুলি বছর যাবৎ সকল প্রকার সঠিক ও বেঠিক সব ধরনের সুযোগ সুবিধার দ্বারা উপকৃত হয়েও ক্ষমতাভোগের লোভই হোক কিংবা অপর কোনো স্বার্থান্বেষী ক্রিয়াকলাপ অব্যাহত রাখার অথবা প্রশমিত করার উদ্দেশ্যে একজনের পর একজন সংগঠন বদলাচ্ছেন, সে সময় সমগ্র জীবন নিষ্ঠার সাথে সংগঠন করা সত্ত্বেও ন্যূনতম সাধারণ সুবিধাগুলি থেকে পর্যন্ত সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে উপায় ও সুযোগ উভয়ই থাকা সত্ত্বেও অতীন্দ্র সরকার তাদের আবেগের সংগঠনের সহিত দ্বিচারিতা করতে পারলেন না। বলা যেতে পারে এই ধরনের কার্য করার চিন্তাভাবনা অবধি তার মস্তিষ্কে একটি বারের জন্য বাসা বাঁধতে পারল না। তিনি আঁকড়ে ধরে বেঁচে রইলেন সেই সংগঠনটিকেই যাহার নিকট অল্প বয়সেই নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন তিনি। তার হৃদয়ের কুটিরে কৈশোরে ঠাঁই পাওয়া সেই আদর্শটিকেই চিরতরের জন্য আপন করে রাখলেন অতীন্দ্র সরকার।